প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে এ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ থোরাক্স। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা এই ক্লাসের অবজেক্টিভ গুলো জানতে চাই। At the end of the session, the students will be able to define thorax, thoracic cavity, thoracic wall, and thoracic case. Describe the formation and function of the thoracic case. Describe the boundary of the superior thoracic aperture. Mention the structures passing through the superior thoracic aperture. এই অবজেক্টিভ গুলোর আলোকে আজকের ক্লাস আমি পরিচালনা করব। এই অবজেক্টিভ গুলোর আলোকেই আজকের ক্লাস আমি কন্ডাক্ট করব। প্রথমে আমরা জানতে চাই আমাদের বডির অর্গানাইজেশন। আমাদের বডিতে আছে একটা ট্রাঙ্ক বা টর্সো। সেই ট্রাঙ্ক থেকে আপওয়ার্ড এক্সটেন্ড করে হেড নেক এবং দুই পাশে এক্সটেন্ড করে লিম্বস। আমরা জানি ওয়ান পেয়ার অফ দি আপার লিম্ব আছে, ওয়ান পেয়ার অফ লোয়ার লিম্ব আছে। তাহলে আমাদের বডি কিভাবে অর্গানাইজড? একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক থেকে উপর দিকে বের হয় হেড নেক আর দুই পাশে লিম্বস। ট্রাঙ্ক, যার আরেক নাম হচ্ছে টর্সো, এটা জিনিসটা কি? ইট ইজ অ্যান অ্যানাটমিক্যাল টার্ম। কিসের জন্য? ফর দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য হিউম্যান বডি ফ্রম হুইচ এক্সটেন্ড দ্য হেড নেক অ্যান্ড দ্য লিম্বস। ট্রাঙ্ক থেকেই হেড নেক এবং লিম্ব এক্সটেন্ড করে। ট্রাঙ্কে দুটো পার্ট আছে, একটা পার্টকে বলে থোরাক্স, আরেকটাকে বলে অ্যাবডোমেন। সো হিয়ার ইজ দ্য থোরাক্স এন্ড হিয়ার ইজ দ্য অ্যাবডোমেন। ট্রাঙ্কের মাঝে আমরা দেখবো একটা ওয়াল থাকে আর ভিতরে আছে একটা ক্যাভিটি। এই ক্যাভিটি ডায়াফ্রাম দিয়ে দুটো পার্টে ভাগ হয়। আপার ক্যাভিটিটার নাম হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর লোয়ার ক্যাভিটিকে বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি। সুতরাং আমরা বুঝলাম থোরাসিক ক্যাভিটির যে ওয়াল তার নামই থোরাসিক ওয়াল এবং তার রিলেটেড ক্যাভিটি হচ্ছে থোরাসিক ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির যে ওয়াল তার নাম অ্যাবডোমিনাল ওয়াল আর তার ক্যাভিটি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। তো থোরাক্স জিনিসটা কি? থোরাক্সের সিনোনিম হচ্ছে চেস্ট। ইট ইজ দ্য ট্রাঙ্কস আপার পার্ট দ্যাট এক্সটেন্ড ফ্রম রুট অফ দি নেক টু দি অ্যাবডোমেন। অন্যভাবে বললে দ্য রিজিয়ন অফ দ্য বডি বিটুইন নেক অ্যান্ড অ্যাবডোমেন ইজ কল্ড থোরাক্স। থোরাক্সের মাঝে আমরা আগেই বলেছিলাম একটা ক্যাভিটি পাবো, তার নাম থোরাসিক ক্যাভিটি, আর একটা ওয়াল পাবো, তার নাম হচ্ছে থোরাসিক ওয়াল। এই হচ্ছে একটা ক্রস সেকশন অফ দি থোরাক্স। সেখানে আমরা বাইরের দিকে থোরাসিক ওয়াল দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য থোরাসিক ওয়াল। আর ভিতরে আছে থোরাসিক ক্যাভিটি। এই থোরাসিক ক্যাভিটিতে থাকে কি? দুই পাশে আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলে পালমোনারি ক্যাভিটি। পালমোনারি ক্যাভিটিতে থাকে লাংস। লাংস হচ্ছে প্রিন্সিপাল অর্গান অফ রেসপিরেশন। আর মাঝখানে একটা মুভেবল পার্টিশন আছে, ব্রড মুভেবল পার্টিশন, তার নাম হচ্ছে মিডিয়াস্টিনাম। এই মিডিয়াস্টিনামের মাঝেই থাকে হার্ট এবং গ্রেট ভেসেল গুলো। তাহলে আমরা আমাদের থোরাসিক ক্যাভিটিকে ব্রডলি দুটো ভাগে ভাগ করলাম। দুই পাশে আছে পালমোনারি ক্যাভিটিস, এক পাশে রাইট পালমোনারি ক্যাভিটি আর এক পাশে লেফট পালমোনারি ক্যাভিটি। এগুলোতে থাকে করেসপন্ডিং লাং। আর মাঝখানে যে বাল্কি বা ব্রড এন্ড মুভেবল মিডিয়ান সেপ্টাম দেখা যাচ্ছে তার নামই মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামের কয়েকটা সাব ডিভিশন আছে, একটা হচ্ছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম আর একটা ইনফিরিয়র মিডিয়াস্টিনাম। ইনফিরিয়র মিডিয়াস্টিনামের আবার তিন পার্ট আছে, এন্টেরিয়র, মিডিল এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। বিভিন্ন মিডিয়াস্টিনামে বিভিন্ন স্ট্রাকচার থাকে। সুতরাং ইন শর্ট বললে থোরাসিক ক্যাভিটিতে থাকে ভাইটাল অর্গানস গুলো, যেমন হার্ট, লাং, এটসেট্রা।
নাও thoracic ওয়াল, দিস ইজ দ্য thoracic ওয়াল। এই ওয়ালটা কিভাবে তৈরি হয়েছে ফরমেশন আমরা জানবো। সবার বাইরে আছে স্কিন, স্কিনের নিচে থাকে সুপারফিশিয়াল ফাসা, তার নিচে থাকে ডিপ ফাসা, তার ভিতরে থাকে মাসল, thoracic ওয়ালের মাসল গুলো। এরপরে এই যে রিব এবং তার কোস্টাল কার্টিলিজ এবং ভার্টিব্রা স্টার্নাম মিলে তৈরি হয় thoracic কেজ। thoracic কেজের ভিতরে থাকে এন্ডোথোরাসিক ফাসা, আর তার ভিতরে থাকে প্যারাইটাল প্লুরা। এই দিয়ে thoracic ওয়াল ফরমেশন হয়। দিস ইজ দ্য thoracic কেজ। thoracic কেজ হচ্ছে দ্য স্কেলিটাল ফ্রেমওয়ার্ক অব দি thorax। থোরাক্সের স্কেলিটাল ফ্রেমওয়ার্ককে বলা হয় thoracic কেজ। এই কেজ তৈরিতে লাগে রিব, ভার্টিব্রা, স্টার্নাম, এরা সবাই বোনস মানে অসিও, আর সামনে আছে কোস্টাল কার্টিলিজ, তার মানে কার্টিলিজ। সুতরাং আমরা বলতে পারি এটা একটা অসিও কার্টিলিজিনাস ইলাস্টিক স্ট্রাকচার। thoracic কেজের ইম্পর্টেন্স কি? It is primarily designed for increasing and decreasing intrathoracic pressure so that air is sucked into the lung during inspiration and expelled during expiration. Then it gives protection to the vital organs like heart, lung, etc. And finally, it helps in muscle attachment. thoracic cage কিভাবে তৈরি হয় আমরা ফরমেশন জানব। সামনের দিকে আছে anteriorly sternum, posteriorly আছে thoracic part of the vertebral column, আর on each side থাকে 12 rib with their cartilage। একটা রিব এবং তার কার্টিলিজ মিলে তৈরি করে কোস্টাল আর্চ। তাহলে আমরা thoracic cage ফরমেশনে ডান দিকে 12 কোস্টাল আর্চ পাবো, বাম দিকে 12 কোস্টাল আর্চ পাবো, তার মানে 12 পেয়ার অফ কোস্টাল আর্চ থাকে। অনেকগুলো বোন thoracic cage ফর্ম করলেও ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আসে বাই দ্য রিবস। So the ribs form the largest contribution of the thoracic cage. Posteriorly, each rib articulate with the vertebral column, but anteriorly each rib articulate with their corresponding costal cartilage. Now সেই costal cartilage কি করে? Costal cartilages of upper 7 ribs directly attached to the sternum. এই রিবগুলোর এক প্রান্ত লেগে আছে ভার্টিব্রাল কলামের সাথে, অন্য প্রান্ত আলটিমেটলি তাদের কোস্টাল কার্টিলিজের মাধ্যমে স্টার্নামের সাথে কানেক্টেড। এই জন্য এই রিবগুলোকে বলে ভার্টিব্রো স্টার্নাল রিব অর ট্রু রিবস। কোস্টাল কার্টিলিজেস অফ নেক্সট থ্রি রিব মানে 8, 9 এবং 10th রিব, এদের কোস্টাল কার্টিলিজ সরাসরি স্টার্নামের সাথে জয়েন করতে পারে না। They are connected to the cartilage of the rib above them. এই জন্য এই জাতীয় রিবকে বলা হয় ভার্টিব্রোকন্ড্রাল রিব। আর 11th এবং 12th রিব, তাদের কোস্টাল কার্টিলিজ কোনোভাবেই অন্য কোনো রিবের সাথে কানেক্টেড হয় না। এই জন্য এই জাতীয় রিবকে বলা হয় ভার্টিব্রাল রিব অর ফ্লোটিং রিব অর ফ্রি রিব। তো এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলে কোস্টাল মার্জিন। কোস্টাল মার্জিন ফরমেশনে লাগে 7 কোস্টাল কার্টিলিজ, 8 কোস্টাল কার্টিলিজ, 9 কোস্টাল কার্টিলিজ এবং 10 কোস্টাল কার্টিলিজ। এই চারটা মিলে তৈরি হয় কোস্টাল মার্জিন। এখন আমরা জানবো thoracic কেজের শেপ। thoracic কেজ দেখতে একটা ট্রাঙ্কেটেড কোণের মতো মনে হয়। ট্রাঙ্কেটেড কোণ মানে কি? মনে করি এটা হচ্ছে একটা কোণ যার আপারে একটা অ্যাপেক্স দেখা যাচ্ছে,
এখন যদি এই অ্যাপেক্সটা ডিলিট হয়ে যায়, তাহলে যে এরকম তৈরি হলো স্ট্রাকচার, তাকেই বলে ট্রাঙ্কেটেড কোন, মানে ভোঁতা একটা কোণের মতো, ভোঁতা কোণ। So the thoracic cage resembles a truncated cone with its narrow end above and broad end below. Broad end টা নিচে থাকে, narrow end থাকে উপরের দিকে. This narrow upper end is continuous above with the root of the neck. এই narrow upper end root of the neck এর সাথে continuous, which is separated on each side by the suprapleural membranes. এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ সুপ্রাপ্লুরাল মেমব্রেন। সো উপরের দিকে সুপ্রাপ্লুরাল মেমব্রেন দিয়ে পার্শিয়ালি সেপারেটেড থাকে রুট অফ দি নেক থেকে thoracic cavity. But the broad lower end is completely separated from the abdominal cavity by the diaphragm. This is the diaphragm, which completely separates the thoracic cavity from the abdominal cavity, but provides passage to structures like aorta, esophagus, inferior vena cava. সুতরাং আমরা বলছি ইনফিরিয়রলি এই ব্রড লোয়ার এন্ড ইজ কমপ্লিটলি সেপারেটেড হচ্ছে বাই দি ডায়াফ্রাম, কিন্তু তারপরেও এর মধ্য দিয়ে অ্যাওর্টা, ইসোফেগাস, ইনফিরিয়র ভেনা কাভা পাস করার ব্যবস্থা আছে। ডায়াফ্রামে কিছু ওপেনিং পাওয়া যায়, যে ওপেনিং দিয়ে এই স্ট্রাকচার গুলো পাস করে। থোরাসিক ক্যাভিটিকে আমাদের বডিতে অনেক বড় সড়ো মনে হয়, কিন্তু মূলত থোরাসিক ক্যাভিটি অত বড় নয়। কেন বড় নয়? কারণ ডায়াফ্রাম হচ্ছে ডোম শেপড। ডায়াফ্রাম ডোম শেপড হওয়ার কারণে সে থোরাসিক ক্যাভিটিতে এক্সটেন্ড করে, এবং আপার অ্যাবডোমিনাল ভিসেরা থোরাসিক কেজের প্রোটেকশনে চলে আসে। ডায়াফ্রাম থোরাক্সে এক্সটেন্ড করার কারণে থোরাসিক ক্যাভিটির ভলিউম কিন্তু কমে যাচ্ছে। প্লাস আপার পার্ট অফ দি থোরাসিক ক্যাভিটি সেটাও কিন্তু অনেক এক্সপান্ডেড মনে হয়, যদিও আমরা জানি আপার পার্টটা নেরো থাকে, কিন্তু তারপরেও কেন এক্সপান্ডেড মনে হয়? ডিউ টু প্রেজেন্স অফ দি শোল্ডার গার্ডেল। এই যে দুই পাশে শোল্ডার গার্ডেল থাকে, এই জন্য মনে হয় থোরাক্সটা অনেক বড়, কিন্তু মূলত thoracic cavity very narrow cavity, very small cavity. কিন্তু মূলত thoracic cavity is a very small cavity. আমরা যদি thoracic cavity কে ট্রান্সভার্স সেকশন করি, তখন কেমন দেখব? The thorax of the infant below 2 years of age, তার thoraxটা হচ্ছে সার্কুলার। সার্কুলার কেন বলছি? তার ট্রান্সভার্স ডায়ামিটার এবং এন্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার দুটো ইকুয়াল থাকে, এবং এর পিছনে কারণ হচ্ছে তাদের রিব গুলো হরাইজন্টাল থাকে। তার মানে বিলো 2 ইয়ার্স অফ এজ রিব গুলো হরাইজন্টালি থাকে বলে তার থোরাসিক ক্যাভিটি হয় সার্কুলার, যার ট্রান্সভার্স এবং এন্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার ইকুয়াল থাকে। কিন্তু অ্যাডাল্টের থোরাক্স হচ্ছে কিডনি শেপ, এরকম কিডনি শেপ, যার ট্রান্সভার্স ডায়ামিটার বেশি থাকে এন্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটারের তুলনায়। এটা কেন হয়? কারণ অ্যাডাল্টের রিবগুলো অবলিকলি প্লেসড থাকে। এখান থেকে আমরা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো। thorax up to the age of 2 years is circular in cross section. তাহলে 2 বছর পর্যন্ত থোরাক্সের ক্রস সেকশন করলে সার্কুলার পাওয়া যাবে। তার কারণ একটু আগে বলেছি, ডিউ টু হরাইজন্টাল প্লেসমেন্ট অফ দ্য রিব, রিবগুলো হরাইজন্টালি থাকে বলে। তাহলে এই বাচ্চাদের এন্টেরো-পোস্টেরিয়র এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ার কোনো রাস্তাই থাকে না। এই যে এন্টেরো-পোস্টেরিয়র ডায়ামিটার, দিস ওয়ান ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার, এই ডায়ামিটার বাড়ানোর কোনো বুদ্ধি নাই, কারণ তাদের সব ডায়ামিটার ইকুয়াল থাকে, কারণ তাদের রিবস গুলো হরাইজন্টাল থাকে। কিন্তু থোরাসিক ক্যাভিটির যদি ডায়ামিটার না বাড়ে, তাহলে কিন্তু রেসপিরেশন হবে না। তাইলে বিলো 2 ইয়ার্স অফ এজ রেসপিরেশন হয় কিভাবে? তাদের রেসপিরেশন হয় বাই দ্য ভার্টিক্যাল ডিসেন্ট অফ দি ডায়াফ্রাম,
ডায়াফ্রাম ডিসেন্ড করে এবং তাদের ভার্টিক্যাল ডায়ামিটার বৃদ্ধি পায়। এই দিয়ে বিলো 2 ইয়ার্স অফ এজ রেসপিরেশন হয়। এই কারণে আমরা বলবো বিলো 2 ইয়ার্স অফ এজ এই বাচ্চাদের রেসপিরেশন হচ্ছে পিওরলি অ্যাবডোমিনাল। কিন্তু অ্যাডাল্টের মাঝে ডায়াফ্রামও ডিসেন্ড করে, তার মানে তার রেসপিরেশন যেমন অ্যাবডোমিনাল, আবার তাদের এন্টেরোপোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটারও বাড়ে। তার মানে থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়া তিনটা ফ্যাক্টরি কাজ করে। এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে, ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে। এই কারণে অ্যাডাল্টের রেসপিরেশন হচ্ছে অ্যাবডোমিনো থোরাসিক টাইপ অফ রেসপিরেশন। আর অ্যাডাল্ট ফিমেলের রেসপিরেশনে থোরাসিক প্যাটার্নটা বেশি পাওয়া যায়। এই কারণে ফিমেলের রেসপিরেশন হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল রেসপিরেশন। তাহলে আমরা বুঝলাম বাচ্চাদের রেসপিরেশন হচ্ছে অ্যাবডোমিনাল টাইপ রেসপিরেশন, অ্যাডাল্ট মেইলে হচ্ছে অ্যাবডোমিনো থোরাসিক টাইপ অফ রেসপিরেশন, অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল টাইপ অফ রেসপিরেশন। আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি জানতে চাচ্ছিলাম। Consequently, young children মানে children below 2 years of age are prone to suffer from pneumonia after abdominal operations because they resist breathing due to pain. একটা বাচ্চা যাদের রেসপিরেশন হচ্ছে অ্যাবডোমিনাল টাইপ, দ্যাট ইজ ডায়াফ্রাম মুভমেন্টের মাধ্যমে রেসপিরেশন হয়, এই বাচ্চার যদি অ্যাবডোমেনে কোনো অপারেশন হয় তাহলে ডায়াফ্রাম মুভ করতে গেলেই পেইন হবে। সুতরাং এরা সহজে ডায়াফ্রাম মুভ করায় না, ডায়াফ্রামের মুভমেন্ট বন্ধ রাখে বা বন্ধ রাখতে চায় বা কমিয়ে দেয়। As a result, the secretions of the lung tend to accumulate, which may become infected and cause pneumonia. বাচ্চাদের এই কারণে 2 বছরের নিচে নিউমোনিয়া বেশি হয় অ্যাবডোমিনাল অপারেশনের পরে। নাও সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার জিনিসটা কি? আমাদের থোরাসিক ক্যাভিটির আপারে একটা ন্যারো ওপেনিং আছে, লোয়ার একটা ব্রড ওপেনিং আছে। This upper narrow opening is called superior thoracic aperture, which is partially closed by the suprapleural membrane, and the broad lower opening, which is called inferior thoracic aperture, it is closed by the diaphragm. তাহলে আমরা বুঝলাম the narrow opening through which thoracic cavity communicates with the root of the neck is called superior thoracic aperture. অ্যানাটমিস্টদের কাছে এই সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার থোরাসিক ইনলেট নামে পরিচিত, কারণ এদিক দিয়ে পাস করে ট্রাকিয়া কন্টেইনিং এয়ার এবং ইসোফেগাস কন্টেইনিং ফুড। এরা সবাই নেক থেকে থোরাক্সের ভিতরে যায়, এই জন্য এটাকে থোরাসিক ইনলেট বলে। বাট ক্লিনিশিয়ানরা সুপিরিয়র থোরাসিক অ্যাপারচারকে বলে থোরাসিক আউটলেট, কারণ এই থোরাসিক আউটলেট দিয়েই আলটিমেটলি হার্ট থেকে যে বড় বড় আর্টারি গুলো বের হয়ে যায়, T1 স্পাইনাল নার্ভ বের হয়ে যায়, সবাই এই ওপেনিং দিয়ে বাইরে যায়। তাহলে অ্যানাটমিস্টরা ইসোফেগাস এবং ট্রাকিয়ার বিষয় বিবেচনা করে ইনলেট বলে এটাকে, আর ক্লিনিশিয়ানরা আর্টারি এবং স্পাইনাল নার্ভ এদিক দিয়ে বের হয়ে যায় বলে এটাকে আউটলেট বলে। যাই বলো, আমরা এখন দেখব শেপ এন্ড ডাইমেনশন। থোরাসিক ইনলেটের শেপ হচ্ছে রেনি ফর্ম, রেনি মানে কিডনির মতো, কিডনি শেপড, এটা হচ্ছে কিডনির মতো দেখায়। নাও ডাইমেনশনস, ডাইমেনশনস মানে ডায়ামিটার গুলো আমরা দেখব। থোরাসিক ইনলেটের ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে 4.5 ইঞ্চি, আর এর এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার হচ্ছে 2.5 ইঞ্চি। আগেই বলেছিলাম এটা কিডনির মতো রেনিফর্ম ইন শেপ, সুতরাং ট্রান্সভার্স ডায়ামিটারে বেশি হবে এন্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারের তুলনায়। নাও বাউন্ডারি অফ দি thoracic inlet or superior thoracic aperture. Anteriorly আছে superior border of the manubrium sterni, this one, this is the anterior boundary, এই জায়গাটুকু হচ্ছে anterior boundary. Posteriorly আছে anterior border of the superior surface of body of the first thoracic vertebra.
ফার্স্ট থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র সারফেসের এন্টেরিয়র বর্ডার, এইটা হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি। আর অন ইচ সাইডে, দ্যাট মিনস ল্যাটারালি, পাবো মিডিয়াল বর্ডার অফ দি ফার্স্ট রিব এন্ড ইটস কোস্টাল কার্টিলেজ। এই হচ্ছে থোরাসিক ইনলেটের বাউন্ডারি। নাও থোরাসিক ইনলেট দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, যে স্ট্রাকচার গুলো পাস করে তাদেরকে আমরা গ্রুপে ভাগ করে দিব। প্রথমে হচ্ছে কি কি মাসল পাস করে। মাসলের মাঝে সামনের দিকে যায় স্টার্নো হাইওয়েড, তার পিছনে স্টার্নো থাইরয়েড, আর ভার্টিব্রার সামনে থাকে লঙ্গাস কলি বা লঙ্গাস সার্ভিসিস। এই মাসলগুলো পাস করে থোরাসিক ইনলেট দিয়ে। নাও কিছু আর্টারি পাস করবে থোরাসিক ইনলেট দিয়ে, যেমন ব্রাকিওসেফালিক আর্টারি, এটা রাইট সাইডে থাকে। দেন আমরা পাবো লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তারপরে পাবো ইন্টারনাল থোরাসিক আর্টারি, রাইট এন্ড লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারি। এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, দিস আর দ্য রাইট এন্ড লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারি। দেন রাইট এন্ড লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, এই যে এখান দিয়ে যাচ্ছে রাইট এন্ড লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারিজ। এই আর্টারি গুলো থোরাসিক ইনলেট দিয়ে পাস করে। নাও ভেইন, কি কি ভেইন পাস করবে? প্রথমে যায় রাইট এন্ড লেফট ব্রাকিওসেফালিক ভেইন, এই দুটো পাস করে। দেন আমরা পাবো ফার্স্ট পোস্টিরিয়র ইন্টারকোস্টাল ভেইন হিয়ার, আর পাবো ইনফিরিয়র থাইরয়েড ভেইন। নাও নার্ভস, নার্ভসের মাঝে আমরা পাবো রাইট এন্ড লেফট ভেগাস নার্ভ, এই হচ্ছে লেফট ভেগাস, এই হচ্ছে রাইট ভেগাস, দুটো ভেগাস পাস করে। দেন লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পাস করে, হিয়ার ইজ দ্য লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। দেন রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ, এই একটা ফ্রেনিক, এই একটা ফ্রেনিক, দুই দিকে দুটো ফ্রেনিক নার্ভ পাস করে। দেন রাইট এন্ড লেফট ফার্স্ট থোরাসিক নার্ভ, এই হচ্ছে একটা, এই একটা, এই থোরাসিক নার্ভ গুলো পাস করে থ্রু দা থোরাসিক ইনলেট। দেন রাইট এন্ড লেফট সিম্প্যাথেটিক চেইন, এই একটা সিম্প্যাথেটিক চেইন, এই একটা সিম্প্যাথেটিক চেইন, এরা পাস করে থ্রু দা থোরাসিক ইনলেট। নাও লিম্ফেটিক্স এর মাঝে আমরা দেখবো থোরাসিক ডাক্ট পাস করে, হিয়ার ইজ দা থোরাসিক ডাক্ট, এটাও থোরাসিক ইনলেট দিয়ে পাস করে। দেন আদার্স কিছু স্ট্রাকচার থোরাসিক ইনলেট দিয়ে যাবে, যেমন দিস ওয়ান ইজ দা ট্রাকিয়া, দিস ইজ দা ইসোফেগাস। তারপরে এন্টিরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট পাস করে, এটা এখানে দেখায়নি। তারপরে রাইট এন্ড লেফট ডোমস অফ দি সার্ভাইকেল প্লুরা, এন্ড ফাইনালি এপিসেস অফ দি রাইট এন্ড লেফট লাং, এই যে রাইট এন্ড লেফট লাং এর অ্যাপেক্স ও পাস করে থ্রু দা থোরাসিক ইনলেট। সো দিজ আর দ্য স্ট্রাকচার্স পাসিং থ্রু থোরাসিক ইনলেট। নাও থোরাসিক ইনলেট অর কেউ কেউ বলে থোরাসিক আউটলেট সিন্ড্রোম মানে কি? এটা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট রিব, দিস ইজ দ্য স্কেলিনিয়াস এন্টিরিয়র মাসল। স্কেলিনিয়াস এন্টিরিয়র মাসলের সামনে দিয়ে ফার্স্ট রিবের উপর দিয়ে যায় সাবক্লেভিয়ান ভেইন, আর স্কেলিনাস এন্টিরিয়রের পিছন দিয়ে যায় সাবক্লেভিয়ান আর্টারি এবং লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস। সাবক্লেভিয়ান আর্টারি এন্ড লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস ফার্স্ট রিবের উপর দিয়ে আর্চ করে সার্ভাইকো এক্সিলারি ক্যানেল হয়ে এক্সিলাতে প্রবেশ করে। কখনো কখনো এই সাবক্লেভিয়ান আর্টারি এবং লোয়ার ট্রাঙ্ক অফ দি ব্রাকিয়াল প্লেক্সাস স্ট্রেসড এবং পুশড আপ হতে পারে। কেন হয়? ডিউ টু প্রেজেন্স অফ দি congenitally hypertrophied scalenus anterior muscle or by the presence of a cervical rib. তাহলে কনজেনিটালি কারো যদি স্কেলিনাস এন্টিরিয়র মাসলে হাইপারট্রফি থাকে অথবা যদি সার্ভাইকেল রিব থাকে, তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারি এবং লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস কম্প্রেসড হতে পারে। এর কারণে থোরাসিক ইনলেট বা থোরাসিক আউটলেট সিনড্রোম ডেভেলপ করে। এর আরেক নাম স্কেলিনাস এন্টিরিয়র সিনড্রোম অর সার্ভাইকেল রিব সিনড্রোম। এই সিনড্রোম হলে কি কি ফিচার পাওয়া যাবে?
আমরা দেখব numbness, tingling and pain along the medial side of the forearm and hand এটা ডেভেলপ করবে। সেই সাথে ওয়াস্টিং অফ দি স্মল মাসলস অফ দি হ্যান্ড, হ্যান্ডের স্মল মাসলের ওয়াস্টিং হবে। কারণ কি এটা হওয়ার? ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। সেই সাথে ব্লাড ভেসেলও যেহেতু কম্প্রেশন হচ্ছে, সো দেয়ার মে বি ইসকেমিক সিমটমস ইন দি আপার লিম, লাইক আপার লিম পেইল হবে, কোল্ড হবে এবং রেডিয়াল পালস উইক পাওয়া যাবে। এটা হয় ডিউ টু কম্প্রেশন অফ দি সাবক্লেভিয়ান আর্টারি। এই হচ্ছে thoracic ইনলেট অর thoracic আউটলেট সিন্ড্রোমের ফিচার্স। নাও ডায়াফ্রাম অফ দি সুপিরিয়র thoracic aperture। সুপিরিয়র thoracic aperture আমরা একটা ডায়াফ্রাম দেখি। এটা একটা ইনকমপ্লিট ডায়াফ্রাম যার নাম হচ্ছে suprapleural membrane or another name is Simpson's fascia। এটা দেখতে তাঁবুর মতো, এই জন্য বলা হচ্ছে টেন্ট শেপ dense fascial sheet that partially close the thoracic inlet on either side। দুই পাশে thoracic inlet কে partially cover করে এরকম টেন্ট শেপ dense fascial sheet, তার নামই diaphragmus superior thoracic aperture, যার আরেক নাম suprapleural membrane or Simpson's fascia। Morphologically, Simpson's fascia represents the spread out degenerated tendon of the scalenus minimus, যার আরেক নাম pluralis muscle। তাহলে যদি জিজ্ঞেস করা হয় Simpson's fascia কাকে রিপ্রেজেন্ট করে, আমরা বলবো Simpson's fascia রিপ্রেজেন্ট করে স্কেলিনাস মিনিমাস বা প্লুরালিস মাসলের টেন্ডনকে। আমরা এখন Simpson's fasciaর অ্যাটাচমেন্ট এবং রিলেশন জানব। এই ফাশিয়াটা দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ, তার একটা অ্যাপেক্স আছে, বেজ আছে। Apex is attached to the tip of transverse process of 7 cervical vertebra and its base is attached to the inner border of first rib and its costal cartilage। এই হচ্ছে অ্যাপেক্স এবং বেজের অ্যাটাচমেন্ট। তার দুটো সারফেস আছে, সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেস। Its superior surface is related to the subclavian vessels and its inferior surface is related to cervical pleura, আর cervical pleura নিচে থাকে apex of the lung। suprapleural membrane বা Simpson's fascia তাহলে কাজ কি? Number 1, it protects the underlying cervical pleura beneath which lies the apex of the lung। তাহলে Simpson's fascia cervical pleura কে প্রোটেকশন দেয় আর সার্ভাইকাল প্লুরা নিচেই থাকে অ্যাপেক্স অফ দি লাং। 2 নম্বর হচ্ছে ইট রেজিস্ট দ্য ইন্ট্রাথোরাসিক প্রেসার ডিউরিং রেসপিরেশন। রেসপিরেশনের সময় ইন্ট্রাথোরাসিক প্রেসারকে রেজিস্ট করে, বাধা দেয়। এজ এ রেজাল্ট দ্য রুট অফ দি নেক ইজ নট পাফড আপ অর ডাউন ডিউরিং রেসপিরেশন। রেসপিরেশনের সময় থোরাসিক ক্যাভিটিতে আমরা জানি প্রেসার ফল করে, ইন্সপিরেশনের সময় ফল করে, তখন রুট অফ দি নেকের স্ট্রাকচার গুলো থোরাক্সে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে, যাকে বলে পাফড আপ। কিন্তু সুপ্রাপ্লুরাল মেমব্রেন থাকার কারণে এই স্ট্রাকচার ঢুকতে পারে না, দ্যাট মিনস দে আর নট পাফড আপ। এবং এক্সপিরেশনের সময় থোরাসিক ক্যাভিটির প্রেসার বেড়ে যায়। সো যদি এই স্ট্রাকচার গুলো ভিতরে ঢুকতো, এগুলো আবার বের হয়ে আসতো, মানে একবার ঢুকতো একবার বের হতো, পাফড আপ এন্ড ডাউন হতো ডিউরিং দ্য রেসপিরেশন। বাট সুপ্রাপ্লুরাল মেমব্রেন থাকায় এই রুট অফ দি নেকের স্ট্রাকচার গুলো পাফড আপ অর পাফ ডাউন হচ্ছে না। এই হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেনের ফাংশনস। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.